নমস্কার। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি আবার অমিতাভ। আর সেই সঙ্গে সঙ্গে একদিন একটু বৃষ্টি দিয়েই আবার আকাশ মুখ ভার করে বসে আছে। যথারীতি সর্দি কাশি নানান ধরনের সমস্যা নিয়ে গরমে রোদে আমরা হাঁচতে হাঁচতে কাশতে কাশতে বাঙালি এই শহর তিলোত্তমাকে অনুভব করছি, এনজয় করছি। যাই হোক, আমাদের বাঙালিদের পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে গিয়ে রেখে দিন, -70 হোক আর +70, ও বাঙালি ঠিক টিকে যায়। কারণ এত ঋতু বৈচিত্র্য আর এত ঘন ঘন তার পরিবর্তন, বাঙালিকে হারানো যাবে না। না বাঙালিকে কোনো ক্ষেত্রে হারানো যাবে, না বাঙালিকে কোনোভাবে হারানো যাবে। বাঙালিকে ট্রোল করা যেতে পারে, কিন্তু বাঙালির লেভেলে পৌঁছানো সম্ভব না। চলুন বাংলায় আসব, কিন্তু তার আগে একটু পৃথিবী ঘুরে আসি। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে একটি অদ্ভুত রহস্য। সেই দেশের একটি দ্বীপকে কেন্দ্র করে, যে দ্বীপের মানুষ নাকি 100-120 বছরে রীতিমতো সুস্থ থাকে। হ্যাঁ, বয়স হয়ে গেলেও তারা কিন্তু কর্মঠ থাকেন, কাজ করেন রীতিমতো 100 বছর বয়সে। এমন মানুষের সংখ্যা একটি দ্বীপে দেখতে পাওয়া যায়। জানেন কোথায় সেই দ্বীপটি? দ্বীপটি জাপানে, এবং এই দ্বীপটির নাম ওকিনাওয়া। এই ওকিনাওয়ার উপরে রিসার্চ করছে বহু বিজ্ঞানী, যে কি কারণে তারা সবাই সেঞ্চুরিয়ান, শতবর্ষ পার করে ফেলছে এবং তাদের খুব একটা রোগ ভোগ নেই, হাসি খুশি জীবন। কিন্তু এই শতবর্ষ অতিক্রম করা প্রায় সব এই দ্বীপের বাসিন্দাদের গবেষণা করতে গিয়ে দেখা গেছে একটা জিনিস, সেটা হচ্ছে তাদের খাবার যে একটা আলাদা করে পদ্ধতি। এই আলাদা পদ্ধতি, যার নাম তারা তাদের ভাষাতে, যার নাম হারাহাচিবু। হাঁচি না, হাঁচি কাশি তো আছেই বর্ষাকাল যখন, কিন্তু তাদের সারা বছরই এই খাদ্য গ্রহণের পদ্ধতির নাম হারাহাচিবু। অর্থাৎ তারা যতটা খিদে পায় বা আমরা যতটা খাবার খাই, তারা যখন বোঝে যে আর একটা রুটি বা আর একটুখানি ভাত খেলে বোধহয় পেটটা ঠিকঠাক ভরবে, তারা ওইখানটাতেই খাওয়াটা বন্ধ করে দেয়। অর্থাৎ খিদের 80% খাবার তারা গ্রহণ করে, আর 20% খাবার যা শরীর বা মন চাইছে তারা কিন্তু গ্রহণ করে না। এবং এই পদ্ধতি তাদের ওই দ্বীপে, যে দ্বীপের নাম ওকিনাওয়া, সেখানে হারাহাচিবু, এই পদ্ধতি তারা গ্রহণ করে, যেটা অনেকে বলছেন তাদের দীর্ঘায়ু এবং নীরোগ থাকার অন্যতম গোপন রহস্য। এই দ্বীপে আপনারা কে গেছেন কে যাবেন জানি না, কিন্তু এই দ্বীপ থেকে উঠে আসা এই যে একটা হারাহাচিবু, সেই হাঁচি থাকলেও এই হারাহাচিবু আপনাকে মনে করাবে হারাবো না। অর্থাৎ কম বয়সে পৃথিবী থেকে আমরা হারাবো না। আজকে থেকেই শুরু করুন পারলে। হ্যাঁ, আজকে থেকেই শুরু করুন। যদি রাত্রিবেলায় ভালো মন্দ রান্না হয়ে থাকে, তবে যতটা খান খানিকটা তুলে রাখুন। লোভ লাগবে, হাতটা বারবার ওদিকে ছুটে যাবে, কিন্তু একবার ট্রাই করে দেখুন, জীবন বদলে যাবে। বাংলা নিয়েই শুরু করেছিলাম না, যে বাঙালিকে যে কোনো জায়গায় ফেলে দিন, বাঙালি ঠিক টিকে যাবে। শুধু কি তাই, এই বাঙালি কত কীর্তি করে গেছে শুধুমাত্র ভারতবর্ষে, তার খবর অনেকেই রাখেন না। এবং যারা অবাঙালি, বিশেষ করে দিল্লি, এই দিল্লি আমাদের বাঙালিদের এই অস্তিত্ব, তাদের এই সফলতাকে খুব একটা ভালো চোখে দেখেনি। কেন বলছি? যে বাঙালির কথা বলবো, তার সেই স্ট্যাটাস,
তার সেই হিস্ট্রি বা ইতিহাস, তার সেই পারফরমেন্স সাফল্যের, সেগুলো আপনি জানলেও আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন যে বাঙালি কোনো কালেই হারেনি, বাঙালিকে হারানোর চেষ্টা করা হয়েছে সবসময়। ভদ্রলোকের জন্ম কলকাতা শহর থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে। অনেকেই আপনারা টাকি যান বেড়াতে, পিকনিক করতে। সেই টাকি যাওয়ার আগে তার ঠিক 14 কিলোমিটার আগে পড়ে বসিরহাট। আর বসিরহাটের যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই একটি স্টেশন আছে, দেখবেন বসিরহাটের আগের স্টেশন, যার নাম ভ্যাবলা। এই ভ্যাবলা আসলে একটি জনপদ, একটি গ্রাম। সেখানে 1854 সালে 23শে জুন, যে জুন মাসটা পার করে এলাম আমরা, জন্মগ্রহণ করেছিলেন একজন হতভাগ্য সন্তান। কারণ তার যখন 6 মাস বয়স তখন বাবা মারা যান। সাধারণভাবে অতি অযত্নে বেড়ে ওঠা বাবা হারাই সন্তান পড়াশোনা করতে খুব কষ্ট হয়েছিল। তারপরে প্রায় একে ওকে ধরে বারাসাতে পরে একটি স্কুলে ভর্তি হওয়া এবং কৃতিত্বের সঙ্গে তার অদম্য ইচ্ছায় হারব না এই মনোভাব থেকে তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিংয়ে, মানে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পর্যন্ত লড়াই করে ডিগ্রি পান। ডিগ্রি পাওয়ার পর তিনি চাকরি করেননি। বাঙালি আজকে বলে আমরা বেকার, আমরা ঠিক বেকার নই, বা ভারতবর্ষের মানুষ আজকের প্রজন্ম বলে আমরা বেকার। আসলে আমরা বেকার নই, আমরা আসলে চাই যে আমি MA পাস করেছি বা আমি স্কলার, আমি গ্র্যাজুয়েট, তাহলে আমার সমযোগ্যতার উঁচু চাকরি। আমরা বেকার মূলত আমরা চাকরির প্রত্যাশা যারা করি তারা নিজেদেরকে বেকার রাখি। আসলে কাজই হয়। আর যারা কাজ করতে ভালোবাসেন তারা কাজের মধ্যে কোনো ছোট বড় দেখেন না। আর যারা দেখেন তারা ওই ছুটমার্গ বা এইটা করব না ওটা করব, ওটা পেলেই তবে ওটা করব, এই করতে করতে তারা বয়সটা পার করে দেয়। কিন্তু এই ভদ্রলোক তা করেননি। যখন তার এই অভাব অনটনে তার আত্মীয় স্বজনরা ভেবেছিল যাক বাবা ছেলেটা সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এবার একটা চাকরি বাকরি করে সুখী গেরস্থের জীবন কাটাবে। কারণ বাল্যবিবাহ হয়েছিল তখনকার দিনে। যাই হোক, তিনি কিন্তু একেবারে মধ্যাকর্ষণের বিপরীত নিয়মে চললেন। মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর যে মধ্যাকর্ষণ, গ্র্যাভিটি, তার বিপরীতে চলে তিনি কি করলেন, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আবার পড়াশুনো করতে প্রেসিডেন্সিতে ভর্তি হলেন। 3 বছরের সেই পাঠক্রম শেষ করার পর এবার তিনি বুঝলেন চাকরি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। ঠিকাদারির ব্যবসা শুরু করলেন একজন পার্টনার বানিয়ে বা অংশীদার বানিয়ে। এবং সেই সময় কলকাতা কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা কলকাতা পৌর সংস্থা, সেখানে ছিলেন একজন ইংরেজ সাহেব, প্রধান ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি। এই ব্র্যাডফোর্ড লেসলি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন যে আমি ঠিকাদারি করি, আমি একজন স্থপতিও, তো আমাকে যদি কাজ দেয়া হয় আমি নির্দিষ্ট সময়ে আপনাকে সেই কাজ ফেরত করে দেব। সেই লেসলি সাহেব তাকে যতগুলো কন্ট্রাক্ট দিয়েছিলেন তিনি একেবারে পুঙ্খানুপুঙ্খ সময় ধরে এবং যেটা ভেবেছিলেন তার থেকেও সুন্দর করে তার সামনে উপহার দিয়েছিলেন। এবং তারপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়। যে বাঙালি ব্যবসা করতে চায় না সেই বাঙালি জেনে রাখুক, আজ থেকে 100 বছর আগে এক বাংলার গ্রাম বাংলা থেকে উঠে আসা হতভাগ্য পরিবারের আর্থিক সঙ্গতি না থাকা সন্তান ব্যবসা শুধু করেননি, ভারতবর্ষের স্থপতি শিল্পপতিদের মধ্যে ভারতবর্ষের তিনি প্রধান হয়েছিলেন। ভাবতে পারছেন?
আজ থেকে 100 বছর আগে একজন বাঙালি স্থপতি, যার কোনো সেই অর্থে ব্যক্তিগত পরিচয়, বংশ পরিচয় নেই, সেরকম একজন মানুষ ভারতবর্ষের স্থপতি শিল্পপতিদের মধ্যে প্রধান। আরও অবাক হবেন শুনলে, যে সমস্ত জায়গাগুলো ভারতবর্ষের বিখ্যাত, যেখানে আমরা গিয়ে হাঁ করে তাকিয়ে থাকি, যেখানে গিয়ে আমরা সেলফি তুলি, যেখানে গিয়ে আমরা পরিবারকে নিয়ে বেড়াতে যাই, নানান স্মৃতিতে সেই জায়গাগুলোকে আমরা ছবির মাধ্যমে সযত্নে আমাদের কাছে রেখে দেই, সেই জায়গাগুলোর অধিকাংশ তার তত্ত্বাবধানে কিংবা তার স্থাপন যে শিল্পকলা তার মধ্যে দিয়ে পরিণতি লাভ করেছিল। শুধু তাই কি, তিনি একজন বড় ব্যবসায়ীও ছিলেন। এক এক করে আসি। প্রথম বলি, তিনি এমন কিছু আশ্চর্য শিল্প কর্ম করেছেন যার জন্য পৃথিবী গর্বিত এই বাঙালির জন্য। শুধু আমরা বাঙালিরা জানতে পারিনি এনাকে, সঠিকভাবে জানার চেষ্টাও করিনি, কেউ জানায়ও নি আমাদের। কারণ কলকাতার বুকে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, তার যে কমিটি তৈরি হয়েছিল স্থাপনার, তার তিনি ছিলেন সভাপতি, এবং তার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল পৃথিবীর এই আশ্চর্য ব্রিজ, হাওড়া ব্রিজ। তার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তার তত্ত্বাবধানে কত ঘটনা বলবো, বিধানসভা ভবন, স্প্ল্যানেড ম্যানশন, এসপ্ল্যানেড ম্যানশন, যেটা দেখতে পান আপনারা রাজভবনের উল্টো দিকে, সেটিও তার দ্বারা তৈরি। কানপুর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট তার দ্বারা তৈরি। আর তার তত্ত্বাবধানে সম্ভবত 1932 সালে বেলুড় মঠে যে রামকৃষ্ণ মন্দিরে আপনারা গিয়ে ভক্তি ও শ্রদ্ধা দেখান পরমহংস রামকৃষ্ণদেবের পাদপদ্মে, সেই বেলুড়ের রামকৃষ্ণ মন্দিরের নির্মাণও তার দ্বারা। কত বলবো, তিনি সেই ব্যক্তি যিনি পরবর্তীকালে মার্টিন ও বার্ন, এই মার্টিন বার্ন কোম্পানি অধিগ্রহণ করেন, এবং তার হাত ধরেই রানাঘাট, আমতা, বারাসাত, বসিরহাট, কৃষ্ণনগর, এই যে রেল রুট, কৃষি প্রধান অঞ্চলগুলোর সঙ্গে যে সংযোগ তৈরি করা, মার্টিন রেলের মাধ্যমে সেই সংযুক্তিকরণ করিয়েছিলেন তিনি। কত ঘটনা তার বলবো। কলকাতা শহরের বুকে যেটি মিশন রো, সেই মিশন রো রাস্তাটি বর্তমানে তার নামে। এই মানুষটিকে আমরা ততটা চিনিনি যতটা চেনা উচিত ছিল। যারা চিনতে পেরেছিল তারাই তাকে 1911 সালে কলকাতা শেরিফ করেন, এবং 1922 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। এবং এই মানুষটি আসলে বাঙালির জাতীয় নায়ক, বাঙালির আইকন। তার অনেক কিছু যা দিল্লি ক্যাপচার করে নিয়েছিল, যেমন গার্ডেন রিচ শিপ বিল্ডার্স তার দ্বারা তৈরি, পরে দিল্লিওয়ালারা ক্যাপচার করে নেয় আমাদের হাত থেকে। আজকের দিনে যারা আম্বানির বাড়ির বিয়ে দেখে চক্ষু চড়ক গাছ, বা আম্বানির প্রাইভেট চার্টার্ড প্লেন দেখে যারা হাঁ হয়ে থাকেন, তারা জেনে নিন আজ থেকে 100 বছর আগে এই বাঙালি শুধুমাত্র কলকাতা টু বার্নপুর এই ডেলি প্যাসেঞ্জারি করার জন্য বিলাস বহুল লাক্সারিয়াস প্লেন ব্যবহার করতেন ব্যক্তিগত। হ্যাঁ, আজকে থেকে 100 বছর আগে তিনি কলকাতা টু বার্নপুর ডেলি প্যাসেঞ্জারি করতেন রাজকীয় বিলাসবহুল নিজের ব্যক্তিগত প্লেনে। কারণ এই বাঙালিকে আজকের প্রজন্ম চেনে না। ভিক্টোরিয়া মেমোরিয়ালে জানতো, দেখবেন তার ভেতরে তার একটা স্ট্যাচু রাখা আছে, কিন্তু
আমাদের কখনো প্রশ্ন জাগে না কে ইনি বা কি করেছেন ইনি। উনি হাওড়ার ব্রিজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু তৈরি করেননি, ওনার কয়লা খনি, ইস্পাত খনি এবং 4 থেকে 6টা জাহাজও ছিল। ভারতবর্ষের এই শ্রেষ্ঠ শিল্পপতি, যার নাম স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার নামে মিশন রোড কলকাতার নাম বদলে করা হয়েছে RN মুখার্জি রোড। ইনি সেই উত্তর 24 পরগনার মানচিত্রে খুঁজে না পাওয়া এমন একটি গ্রামের থেকে উঠে আসা হতভাগ্য এক পরিবার, তার সন্তান, যারা ভাবেন যে আমার তো কেউ ব্যাকিং করার নেই, আমায় কেউ তো পেছন থেকে সহযোগিতা করার নেই, তাদের জন্য এই নামটাই যথেষ্ট, স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আসলে কি জানেন তো, আম্বানি, আদানি এদের নিয়ে আমরা কত আলোচনা করি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা এদের নিয়ে কত আলোচনা করি। দেখুন, এদের পরবর্তী প্রজন্মের নতুন করে কিছু করার নেই, কারণ অলরেডি তাদের পরিবারের পূর্বপুরুষরা সব কিছুই করে দিয়ে গেছেন। এদের কোনো লড়াই নেই, এদের কোনো চ্যালেঞ্জ নেই, এদের কোনো মোটিভেশনও নেই। কিন্তু আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসছি না, আমাদের কাছে ভগবান একটা খোলা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, ইতিহাস তৈরি করা। হ্যাঁ, ওরা কোনো ইতিহাস তৈরি করতে পারবে না। আম্বানির ছেলে বলে পরিচিত হবে, ইতিহাস করতে পারবে না। কিন্তু আমি, আপনি যারা আমরা খুব সাধারণ, তাদের কাছে খোলা একটা অপরচুনিটি বা সুযোগ রয়েছে, স্বয়ং ঈশ্বর দিয়েছেন। তুমি ইতিহাস বানাও, তোমার কাছে যে সুযোগ আছে, যেটা আম্বানি, আদানি বা অন্যান্য শিল্পপতি তাদের পরবর্তী বংশধরদের কাছে নেই। চলুন ইতিহাসটা বানাই। হ্যাঁ, আমাদের কাছেই সুযোগ আছে, আমরা আমাদেরকে সফল তৈরি করে সেই জায়গাটায় নিজেদের নাম তুলতে পারি। ওরা কিন্তু ওদের পূর্বপুরুষদের নামেই পরিচিত হয়, নিজেদের আলাদা কোনো ইতিহাস নেই। বাঙালি ইতিহাস তৈরি করে যে মহামতি গোখলে সাহেব বলেছিলেন না, হোয়াট বেঙ্গল থিংস টুডে অ্যান্ড ইন্ডিয়া থিংস টুমরো, কথাটা একেবারে সব সময়ের জন্য ঠিক। ওই যে শুরুতেই বলেছিলাম না, বাঙালিকে নিয়ে ট্রোল করা যায়, কিন্তু বাঙালির লেভেলে পৌঁছানো যাতা ব্যাপার নয় বস। হ্যাঁ, কারণ আজকে যারা ভারত মাতা বলেন এই দেশকে, তারা জেনে রাখুন, এই ভারত মাতার নামটাও এসেছিল এক বাঙালির নাটক থেকে, এবং সেই বাঙালির নাম কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিরণচন্দ্র ব্যানার্জি, যার নাটক ভারত মাতা থেকে এই ভারত মাতা নামটা নেওয়া হয়েছিল, যাতে গর্বের সঙ্গে আমরা উচ্চারণ করি ভারত মাতা। যে মায়ের সন্তান ফর্সা কিংবা কালো হোক, ধনী কিংবা গরিব হোক, হিন্দু কিংবা মুসলিম হোক, শিখ কিংবা ঈসাই হোক, তারা সবাই সমান। তার জন্যই ভারত মাতা হিসেবে বলা হয়, কোনো ধর্মের জন্য নয়। আর এখনো গর্বের সঙ্গে জাতীয় সঙ্গীতটা সেই বাঙালির লেখা বাংলা ভাষাতে, জনগণ মন অধিনায়ক, সেটাও ভারতবর্ষের মানুষ গর্বের সঙ্গে বুক উঁচু করে গেয়ে থাকে, সেটাও বাঙালির দেয়া। শুধু কি তাই, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যার জন্য তাকে 6 বছরে 13 বার বদলি করেছিল ব্রিটিশ, রাজরোষের শিকার হতে হয়েছিল তাকে। হ্যাঁ, তিনি সেখানে বন্দে মাতরমটা লিখেছিলেন। বাঙালি আর কি দেবে? বাঙালি হিসাবে আমরা এখনো অনেক কিছু দিতে পারি দেশকে। ভারত মাতার যেটা ছবি পরাধীন ভারতবর্ষের বুকে প্রথম আঁকা হয়েছিল, যে প্রতিকৃতি তৈলচিত্রটি, সেটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনিও বাঙালি।
বাঙালি গর্ব করবে ছাড়া কারা গর্ব করবে? বাঙালি এশিয়ার মধ্যে প্রথম নোবেল এনেছে, বাঙালি ভারতের মধ্যে সবার প্রথম অস্কার এনেছে। আজকে বাঙালির কাছে তাই অমুক চাকরিটা না পেলে করব না, বা আমি বেকার থেকে যাব, এটা ভাবা ঠিক নয়। এই রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য আজকের প্রজন্মের কাছে, যে আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন, পৃথিবীর কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। তার জন্য শুধু পছন্দের চাকরির জন্য অপেক্ষায় বসে থাকবেন না। চলুন, ঈশ্বর আমাদেরকে বলেছেন যে তুমি তো আদানি আম্বানি টাটার ঘরে জন্মাওনি, তোমার সামনে খোলা ইতিহাসের বই, সাদা পাতা, ইতিহাসটা তুমিই লেখো। তার জন্য তোমায় সুযোগ দিলাম। তাই উদ্যোগ নিন, এগিয়ে চলুন। বাঙালি সব পারে, বাঙালি করেছে, ইতিহাস সৃষ্টি করেছে। সেই গর্বিত বাঙালিদের মধ্যে আরো একজন বিস্মৃত হয়ে যাওয়া বাঙালি, রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নাইট রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, শেরিফ রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ভারতবর্ষের মধ্যে 100 বছর আগে চার্টার্ড প্লেন করে ডেলি প্যাসেঞ্জারি করা স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হাওড়া ব্রিজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যার দ্বারা সৃষ্টি সেই রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় হোক আজকের প্রজন্মের বাঙালির মোটিভেশন, অনুপ্রেরণা। হ্যাঁ, বাঙালি পারে, শুধু বাঙালি না, সবাই পারেন। যারা ভাবছেন শুধু বাঙালির কথা বলছি, না, বাঙালির কাছে এটা প্রত্যাশা। বাঙালি সেই ইতিহাস তৈরি করেছে, এবং আপনারা প্রত্যেকেই পারেন। যারা ওই একেবারে লড়াই করতে করতে উঠে আসছেন, জানবেন তাদের সামনে স্বয়ং ঈশ্বর একটা খোলা খাতা রেখে দিয়েছে, তুমি এখানে তোমার সাফল্যের চিত্র আঁকো। তাই ভেঙে পড়বেন না। জানবেন, যে লোকটা লাইনের একদম শেষে থাকে, ধৈর্য ধরে যদি সে লাইনে দাঁড়িয়ে থাকে, সেও কিন্তু কাউন্টারের একদম সামনে গিয়ে পৌঁছায়। তাই আজকে পেছনে আছেন বলে আপনি সারা জীবন পেছনে থাকবেন না। আজকের জন্য বাঁচুন, পরিকল্পনা তৈরি করুন, ভবিষ্যৎ নিয়ে ভাববেন, চিন্তিত হবেন। অতীত নিয়ে ভাববেন তো দুঃখ পাবেন। তার থেকে বর্তমানকে নিয়ে ভাবুন। লড়াইটা বর্তমানের সঙ্গেই হোক না, একটা দিন একটা লড়াই। কারণ কাল যে কখনো আসে না, টুমরো নেভার কাম, মানি নেভার স্লিপ, অ্যান্ড অপরচুনিটি নেভার ওয়েট। স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়েছে, হুইসেল দিয়েছে, সে আপনার জন্য অনন্তকাল দাঁড়িয়ে থাকবে না, সে তার নির্দিষ্ট সময়ে ছেড়ে দেবে। প্ল্যাটফর্ম, স্টেশন আপনাকে ধরতে হবে। হতাশ হবেন না, জানবেন আপনি পারেন, আপনি পারবেন। আজকের আনকাট রাতের গল্প এইটুকুই। আবার কোনো অজানা, অচেনা বা স্মৃতির আড়ালে হারিয়ে যাওয়া কোনো বিখ্যাত মানুষ বা তাদের কথা নিয়ে আগামী পর্বে আবার ফিরে আসবো আমি, সঞ্চালক অমিতাভ। ততক্ষণের জন্য ইতিহাস তৈরিতে লেগে পড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। বাঙালি পারে, এবং সবাই পারে, যার লক্ষ্য আছে আর লড়াই করার মতো সাহসটা আছে। যারা জেতে তারা পালায় না, যারা পালায় ইতিহাস সাক্ষী আছে তারা কখনো জেতে। শেষ করি আজকের মতো। ভালো থাকবেন, বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।